হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে পাঠ্য বইয়ের একক কাজ নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে 247 পেজে যেটা আছে, কেমিস্ট্রি বইয়ের 247 পেজে যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখা যাক কি কি দেওয়া আছে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়গুলো দেওয়া আছে। বিগলনের খরচ কেমন হবে, মিশ্রণ ব্যবহার করলে সোডিয়াম ও ক্যালসিয়াম একত্রিত যুক্ত হবে কিনা, তারপরে বিক্রিয়া উৎপাদন সমূহের পরিবেশ দূষণ, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। তো দেখো সমাধানে কি লেখা আছে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তত উচ্চ তাপমাত্রায় পৌঁছানো এবং বিগলিত করা অনেক কঠিন ও ব্যয়বহুল একটি প্রক্রিয়া। আবার সোডিয়ামের স্ফুটনাঙ্ক হচ্ছে 883 ডিগ্রি সেলসিয়াস হয় উৎপন্ন সোডিয়ামের বাষ্পীভূত হয় আশঙ্কা থেকে যায়। তাই বিগলিত খরচ ও বাষ্পীভূত হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই গলনাঙ্কের যে বিষয়টা, এই যে সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ করে ব্যবহার করা হয়, যে এখানে মিশ্রণের খরচ কমে যায়। এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের বিগলক হিসেবে কাজ করে যা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কমিয়ে আনে এবং তড়িৎ বিশ্লেষণ সহজ করে। তো এই বিষয়গুলো নিয়ে লেখা আছে। এখন এটার পদ্ধতিটা কেমন হবে সে বিষয় নিয়ে এটা আলোচনা করব আমরা। এই পদ্ধতির ক্ষেত্রে ডাউন পদ্ধতিতে একটি লোহার ট্যাঙ্কের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড এর মিশ্রণ নেওয়া হয়। এইখানে চিত্র আকারে এইটার ফ্রেমটা দেওয়া আছে। এখানে যে সোডিয়াম ধাতু প্রবেশ করানো হয়, তারপরে হচ্ছে বৃত্তাকার আবরণ ক্যাথোড হিসেবে কাজ করে, গলিত তড়িৎ বিশ্লেষ্য, আর হচ্ছে আয়রন ডায়াফ্রাম, আর ক্লোরিন গ্যাসটা এখান দিয়ে উড়ে চলে যায়। আর এইখান দিয়ে কি আসতেছে, সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডটা এর মধ্যে দেওয়া হয়। তো কার্বন দণ্ড হিসেবে কাজ করা হয়। অ্যানোড দণ্ডটা হচ্ছে কার্বন, যেটা হচ্ছে প্লাস, আর ক্যাথোড দণ্ডটা কি মাইনাস হিসেবে কাজ করতেছে। তো এইখানে কার্বন দণ্ড আছে, যেটা হচ্ছে অ্যানোড। তো পরবর্তীতে একটু দেখা যাক পদ্ধতিটা কি। পদ্ধতিটা হলো ডাউন পদ্ধতিতে একটি লোহার ট্যাঙ্কের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড এর মিশ্রণ নেওয়া হয়, নিলাম। তারপরে ট্যাঙ্কের তলদেশ দিয়ে প্রশস্ত গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। প্রশস্ত গ্রাফাইট দণ্ড মানে এইটা কার্বন দণ্ড, গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। অ্যানোড হিসেবে কাজ করে। এই যে এটা কি হিসেবে কাজ করতেছে, অ্যানোড হিসেবে কাজ করতেছে। এই যে এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। এই যে এই দণ্ডটা অ্যানোড হিসেবে কাজ করতেছে। তারপরে কি আছে, আবার অ্যানোডের চারদিক থেকে বেষ্টিত লোহার বলয় কোনটা, এই যে এইগুলা লোহার বলয় ক্যাথোড হিসেবে কাজ করে। একটি গম্বুজ আকৃতির ঢাকনা অ্যানোডের উপর থাকে, যার মধ্য দিয়ে অ্যানোডে উৎপন্ন ক্লোরিন গ্যাস নির্গত হয়। এই যে এইখানে এই ক্লোরিন গ্যাসটা কি হয়ে যায়, নির্গত হয়ে যায়, উপর দিয়ে বের হয়ে যায়। তার পরবর্তীতে কি আছে একটু দেখা যাক। সোডিয়াম ধাতু নিষ্কাশনের জন্য লোহার ট্যাঙ্কের মধ্যে থাকা সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিগলিত হয়। অতঃপর এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে এই অ্যানোডে ক্লোরিন আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। মানে বিক্রিয়াগুলো, অ্যানোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া, যে জিনিসটা কাজ করে সেই জিনিসগুলো দেখানো হলো। যে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে হচ্ছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস উৎপন্ন হয়। অ্যানোডে জারণ বিক্রিয়া ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হয়। আবার এই ক্লোরিন তো দ্বিপরমাণু গ্যাস, তাই এটাকে এভাবে রাখা যাবে না। ইলেকট্রন ছাড়ন মানে কি, জারণ। তবে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। ক্লোরিনের সাথে আবার যুক্ত হয়ে Cl2 উৎপন্ন করে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। ক্যাথোডে কি হয়, বিজারণ বিক্রিয়া হয়। তো সোডিয়ামটা একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামে পরিণত হয়, সোডিয়াম ধাতুতে কি হয়, পরিণত হয়। তো এইখানে বিষয়টা কি আছে, সোডিয়াম ধাতু তরল অবস্থায় ক্যাথোডে জমা হয় এবং এটি সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা হালকা হওয়ায় কি হয়, সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা হালকা হয়
ক্যাথোডের ঢাকনার সাথে যুক্ত হয়ে নলের বাইরে বেরিয়ে আসে। সোডিয়াম যেহেতু বায়ুর সংস্পর্শে বিক্রিয়া করে, তাই বেরিয়ে আসা সোডিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করা হয়। বিগলক হিসেবে ব্যবহৃত ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কমিয়ে আনে, কিন্তু নিজে বিগলিত হয় না। তাই সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ ব্যবহৃত হলেও উভয় ধাতু মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই প্রক্রিয়ায় উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট হিসেবে ক্লোরিন গ্যাস, তীব্র গন্ধযুক্ত বিষাক্ত পদার্থ যেটা, এটি নাক, গলা এবং হৃৎপিণ্ডের ঝিল্লিতে ক্ষত সৃষ্টি করতে পারে। তাই বলা যায় সোডিয়াম নিষ্কাশনে উৎপন্ন ক্লোরিন গ্যাসটি পরিবেশ দূষক। তো পরিবেশ দূষণে এই ক্লোরিন গ্যাসটি কাজ করে। এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইড গলনাঙ্ক, মানে এটা হচ্ছে তোমাদের পরবর্তীটা, যেটা পাঠ্য বইয়ের পৃষ্ঠা 247-এ দেওয়া আছে। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস। তো এই কাজটার সমাধান করব আমরা। বিগলনের খরচ কেমন দেখব, মিশ্রণ ব্যবহার করলে সোডিয়াম ও অ্যালুমিনিয়ামের উভয় ধাতু একত্রে যুক্ত হবে কিনা সেটা দেখব, বিক্রিয়ায় উৎপাদন সময়ের পরিবেশ দূষণ ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অ্যালুমিনিয়াম অক্সাইডের এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত, গলনাঙ্ক হচ্ছে এটা। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি সেটা দেখব। এই বিগলন করাটা হচ্ছে কঠিন ও ব্যয়বহুল একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বিগলন খরচ অনেক বেশি হয়। এজন্য বিগলন খরচ বিবেচনা করে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে ক্রায়োলাইট Na3AlF6 এটা ব্যবহার করা হয়, মিশ্রিত করা হয়। এর পরবর্তীতে যেটা আছে বিগলিত করা হয়, কেননা এক্ষেত্রে মিশ্রণের গলনাঙ্ক 800 ডিগ্রি সেলসিয়াস। তো এই দেখো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আর এই যে Na3AlF6 মিশ্রণটি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন মিশ্রণটি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্রায়োলাইটের তড়িৎ বিশ্লেষিত না হয়ে শুধু অ্যালুমিনিয়াম অক্সাইড তড়িৎ বিশ্লেষিত হয়। ফলে সোডিয়াম আর অ্যালুমিনিয়াম উভয় ধাতুর একত্রে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কার্বন এখানে অ্যানোড দণ্ড, এই যে অ্যানোড দণ্ড কার্বন দ্বারা গঠিত হওয়ায় অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাস কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, যেটা কিনা বিষাক্ত। এখানে দেওয়া আছে এটার পদ্ধতিটা। এই যে এটা হচ্ছে অ্যানোড দণ্ড, অ্যানোড হচ্ছে কার্বন দণ্ড, তারপরে হচ্ছে গলিত হচ্ছে এই যে এখানে যদি মিশ্রিত করি, আর ক্যাথোড হচ্ছে এই দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করে গ্রাফাইটের আস্তরণ বা যুক্ত স্টিলের পাত্র। এটা গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের মিশ্রণ এইখানে থাকে। এই যে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রায়োলাইট এর মিশ্রণ এখানে দেওয়া হয়, মিশ্রণ থাকে। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু কিভাবে নিষ্কাশন করা হয় সেই পদ্ধতিটাই এখানে দেখানো হয়েছে। তো প্রথমে এই যে পদ্ধতি দেখো, উত্তপ্ত গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড আর সেই যে ক্রায়োলাইট, এটা এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ, Na3AlF6 মিশ্রণকে গ্রাফাইট কার্বনের আস্তরণযুক্ত একটি স্টিলের পাত্রের মধ্যে নেওয়া হয়। নেওয়ার পরে কি হয়, অতঃপর এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যাতে এটি স্টিলের পাত্রকে স্পর্শ না করে। খুবই গুরুত্বপূর্ণ। এবার স্টিলের পাত্রকে ঋণাত্মক প্রান্তের সাথে এবং স্টিলের পাত্র কোনটা, স্টিলের পাত্র হচ্ছে ঋণাত্মক প্রান্তের সাথে, এই যে এটা, আর এই ঋণাত্মক প্রান্তের সাথে স্টিলের পাত্র, আর ধনাত্মক প্রান্তের সাথে কোনটা, অ্যানোডের সাথে কোনটা, এই দেখো। এবার স্টিলের পাতকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে এবং কার্বন দণ্ডকে ধনাত্মক প্রান্তের সাথে কানেক্টেড করা হয়, যেটা এটা হচ্ছে কার্বন দণ্ড। এটাকে ধনাত্মক প্রান্তের সাথে কি করা হয়, সংযুক্ত করা হয়। এই যে কার্বন দণ্ড, এই যে কার্বনের অ্যানোড। তারপর ফলে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, তড়িৎ বিশ্লেষণের মধ্যে অ্যালুমিনিয়াম 3+, এই যে এটা কিভাবে ভাঙে, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা কিভাবে ভাঙতেছে, 2Al3+, অক্সিজেন 3-,
তো এইখানে অ্যানোডে কি হয়, জারণ বিক্রিয়া হয়, আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। অ্যানোডে কি হয়, জারণ বিক্রিয়া হয়। অ্যানোডে হচ্ছে অক্সিজেন 12টা ইলেকট্রন ত্যাগ করে O3-তে পরিণত হয়, পরবর্তীতে ইলেকট্রন সমতার জন্য তারপরে অ্যালুমিনিয়াম 3+ 6টা ইলেকট্রন গ্রহণ করে 2 অ্যালুমিনিয়ামে পরিণত হয়। তো এইটাই হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের একটা কৌশল। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।